ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম রাসায়নিক গতিবিদ্যা অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স। আজকে আমরা আলোচনা করব, দেখো তারই একটা অংশ, বিক্রিয়ার হার সমীকরণ অর্থাৎ রেট ল অফ রিয়াকশন। এর আগের দুটো ক্লাস আমরা শেষ করে এসেছি, আজকে তৃতীয় ক্লাস। এখানে দেখো আগের ক্লাসগুলোতে আমরা কি করে এসেছি, রাসায়নিক বিক্রিয়ার হার করে এসেছি এবং হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আলোচনা করেছি। আজকে আসছি দেখো হার সমীকরণ, অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার হার সমীকরণ কি হয় এবং সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটাকে আমরা দেখব। প্রথমে আসছি দেখো রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণটা কি বলছে। রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণটা প্রকাশ করে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার কিরূপ সম্পর্কযুক্ত, বা বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপরে কিরূপ নির্ভরশীল। অর্থাৎ এইটা তোমার বিক্রিয়ার হার সমীকরণ প্রকাশ করে কি প্রকাশ করে, বিক্রিয়ার বা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর কিরূপ নির্ভরশীল। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে কিরূপ নির্ভরশীল কোনটা, বিক্রিয়ার হার। তবে এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা বলেছি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে কিরূপ নির্ভরশীল। এখানে কিন্তু বিক্রিয়ক পদার্থ ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখবে বিক্রিয়ায় অংশগ্রহণকারী অন্য উপাদান, অর্থাৎ বিক্রিয়ায় উপস্থিত অন্য উপাদান, যেমন অনুঘটক, বিক্রিয়াজাত পদার্থ ইত্যাদির ওপরেও নির্ভর করে। আর উষ্ণতার উপর তো নির্ভর করে। এখানে আমরা উষ্ণতা ছাড়া আলোচনা করছি পদার্থের গাঢ়ত্বের উপর কীরূপ নির্ভর করে। তাহলে এখানে আমরা কি বলছি, বিক্রিয়ক পদার্থ ছাড়াও কি হতে পারে, বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক অর্থাৎ এদের উপরে তোমার কি হয়, কোনো ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ভর করে। এখন দেখো এই যে বিক্রিয়ার হার সমীকরণ, যে হার সমীকরণটা আমরা কোথা থেকে পাবো, হার সমীকরণটা বলছে দেখো এই হার সমীকরণটা সর্বদা এক্সপেরিমেন্টাল অর্থাৎ পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়, পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়। এটা সর্বদা পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়। এর সঙ্গে দেখো বিক্রিয়ার সমীকরণের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ কীরূপ আছে, বিক্রিয়ার সমীকরণের সঙ্গে সম্পর্ক নাই বলতে এখানে স্পষ্ট করে বুঝলে বিক্রিয়ার সমীকরণে অর্থাৎ সমিত সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে অণুর সংখ্যা থাকে সেই অণুর সংখ্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। তাহলে এইটা ভালো করে বুঝবে কি প্রকাশ করছে, বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে কীরূপ নির্ভরশীল। এবং শুধু কি বলেছি, শুধু বিক্রিয়ক পদার্থ না, বিক্রিয়া মাধ্যমে যে উপাদান উপস্থিত থাকে তাদের গাঢ়ত্বের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়, যেমন বিক্রিয়াজাত পদার্থ বা অনুঘটক। এই হার সমীকরণ আমরা কোথা থেকে পাই, সম্পূর্ণরূপে এক্সপেরিমেন্টাল অর্থাৎ পরীক্ষা দ্বারা নির্ণয় করতে হয়, এবং যেটা আমরা কি হচ্ছে বিক্রিয়ার সমীকরণ থেকে নির্ণয় করতে, সমীকরণের সঙ্গে সম্পর্ক নাই না বলে আর একটু ভালো করে বললে হয় বিক্রিয়ার সমীকরণ থেকে নির্ণয় করতে পারি না, এখন দেখো এই কথাটা বললে তোমাদের এর আগে তোমরা যে হার সমীকরণ একবার পড়েছো কোথায়, ক্লাস 11-এ রাসায়নিক সাম্যে হার সমীকরণ পড়েছো। সেখানে দেখো ভরক্রিয়া সূত্রে তোমার গোলবার এবং ভাগের যে ভরক্রিয়া সূত্র ছিল সেখানে তোমরা হার সমীকরণ করেছো, এবং সেখানে হার সমীকরণ কি ছিল, যেটা আমরা সরাসরি বিক্রিয়ার সমিত সমীকরণ থেকে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ সেখান থেকে নির্ণয় করছিলাম।
তাহলে আগে একবার সেইটা দেখে নিই আমরা কি করে আসছিলাম এতদিন। বলছি দেখো এখানে আমরা বলতে পারি ভর ক্রিয়া সূত্র থেকে, ভর ক্রিয়ার সূত্র থেকে, ভর ক্রিয়া সূত্র থেকে আমরা বিক্রিয়ার হার সমীকরণ কিরূপ করছিলাম। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার আমরা কি প্রকাশ করছিলাম, যে বিক্রিয়ার সমিত সমীকরণ অনুসারে অণুর সংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতি। অর্থাৎ বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হার কি ছিল, বিক্রিয়ার হারটা বিক্রিয়া সমীকরণে সমিত সমীকরণ, অর্থাৎ বিক্রিয়া সমিত সমীকরণ অনুসারে অণুর সংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের, আচ্ছা গাঢ়ত্বের না বলে বলি সক্রিয় ভরের, সক্রিয় ভরের গুণফলের সমানুপাতি, সক্রিয় ভরের গুণফলের সমানুপাতি। এখন দেখো এই সক্রিয় ভরটা কি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, দ্রবণ মাধ্যমে সক্রিয় ভর কি বলেছিলাম, মোলার গাঢ়ত্ব। গ্যাসীয় মিশ্রণের ক্ষেত্রে অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় ভর কি ছিল, তার গ্যাসের অংশচাপ। আর বিশুদ্ধ কঠিন বা তরলের ক্ষেত্রে তো সক্রিয় ভর ছিল 1। তাহলে সেই অনুযায়ী দেখো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এ বি বিক্রিয়া করে যদি সি ডি হয়, তাহলে বিক্রিয়ার হার কি ছিল, এ এর গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতি, বি এর গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতি। বা আমরা কি বলতে পারতাম, বা হার সমান বিক্রিয়ার হার, এটা আর সমান, আর দ্বারা আমরা বিক্রিয়ার হারকে প্রকাশ করি। আর সমান একটা সাম্য ধ্রুবক যদি আনি, কে কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি, যেখানে কে কি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। বা যদি বিক্রিয়াটিকে দেখো এরকমভাবে প্রকাশ করি, এ এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি উৎপন্ন করে, তাহলে দেখো এদের অণুর সংখ্যা কত, এ মোল বি মোল, তাহলে বিক্রিয়ার হার ভ্যারিজেস কি হবে, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, অর্থাৎ অণুর সংখ্যার ঘাতে উন্নীত। ঠিক একইভাবে কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি, বা আর সমান কে ইন্টু অর্থাৎ হার ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ অ্যান্ড বি টু দি পাওয়ার বি। এইটা ছিল দেখো বিক্রিয়ার হার সমীকরণ, কোথায়, ভর ক্রিয়ার সূত্র অনুসারে। এটা তোমরা জানো, জাস্ট একবার রিমাইন্ড করে দেওয়া হলো যে আমরা আগে হার সূত্র কি করে এসেছি। কিন্তু দেখো বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে হার সমীকরণ, এই হার সমীকরণ দ্বারা প্রতিটা বিক্রিয়ার হার ওই সমীকরণ মেনে চলে না। অর্থাৎ যেটা আমরা ওদের সমিত সমীকরণ থেকে নির্ণয় করছি সেই সমীকরণ মেনে চলে না। তাহলে ওই ভরক্রিয়া সূত্রটা কি ছিল, বলছে দেখো ভরক্রিয়া সূত্রটা খুব সহজভাবে একটা নির্ণয় করা হয়েছে। সেটা কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে মিলে যায়, আবার বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে মেলে না। এখন দেখো কোন বিক্রিয়ার ক্ষেত্রে মেলে কোন বিক্রিয়ার ক্ষেত্রে মেলে না, এটা দেখবে আমরা আস্তে আস্তে আলোচনা করতে করতে দেখবে পেয়ে যাব যে কাদের ক্ষেত্রে মেলে কাদের ক্ষেত্রে মেলে না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এইটাকে ফলো করে না, সেই জন্যে হার সমীকরণ কি করা হয়, পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়, যেটা বিক্রিয়া সমীকরণ থেকে নির্ণয় করতে পারা যায় না। তাহলে দেখো এবার আমরা দেখি যে বিক্রিয়ার হার সমীকরণ তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। ধরে নাও কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এ বি বিক্রিয়া করে তোমার সি উৎপন্ন হচ্ছে। এখন দেখো বিক্রিয়াটার বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন অবজারভেশন বা পরীক্ষা দ্বারা এর হার সমীকরণ নির্ণয় করব। বলছে দেখো এখানে যদি আমরা পর্যবেক্ষণ দিই,
পর্যবেক্ষণ 1 বা পর্যবেক্ষণ 1 দিলাম। একে কি বলছে, এটা এক্স মোল নিয়েছিলাম, এটা ওয়াই মোল নিয়েছি, নিয়ে বিক্রিয়ার হার কি পাচ্ছি, বিক্রিয়ার হার পাচ্ছি কত, আর আরকে বিক্রিয়ার হার ধরে নিয়েছি। এবার দেখো দ্বিতীয় পর্যবেক্ষণে আমরা কি করছি, বি এর গাঢ়ত্বটা, এদের যে গাঢ়ত্ব নিয়েছি এই গাঢ়ত্বগুলো সবারই একক কি, মোল লিটার ইনভার্স এককে। এর ক্ষেত্রেও এক্স মোল লিটার ইনভার্স, বি এর ক্ষেত্রে বি মোল লিটার ইনভার্স, বিক্রিয়ার হার আর। পর্যবেক্ষণ 2 এর ক্ষেত্রে দেখো কি করছি, বি এর গাঢ়ত্ব ঠিক রেখে এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করে দিলাম, বি এর গাঢ়ত্বটা ঠিক রেখেছি, করে দিতেই দেখলাম বিক্রিয়ার হার 4 গুণ হয়ে গেছে, 4R। এখন দেখো তো বি এর গাঢ়ত্ব একই রেখেছি, তাহলে বি এর গাঢ়ত্বের সঙ্গে কোনো সম্পর্ক এক্ষেত্রে নির্ভর করে না। এর গাঢ়ত্ব যেই দ্বিগুণ করেছি বিক্রিয়ার হার 4 গুণ হয়েছে। এটা কিভাবে সম্ভব হবে, এটা সম্ভব হবে যদি বিক্রিয়ার হার এর গাঢ়ত্বের বর্গের সঙ্গে সমানুপাতি হয়। এখন দেখো বর্গের সঙ্গে সমানুপাতি হলেই তোমার কি হবে, যদি এর গাঢ়ত্ব দ্বিগুণ করি 2a করি, তার বর্গের সঙ্গে নতুন হার ধরলাম আর ডট, তাহলে এটা কি হয়ে যাবে, দেখি যেটা কি হয়ে যাবে, সমান দিয়েই দেখাচ্ছি, এটা 4 কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার, এখানে আরটা বসিয়ে দিলি, এই আরটা বসিয়ে দিলি, আর ডট 4R হয়ে যাচ্ছে। তাহলে এই শর্ত যদি ফুলফিল করে, ভালো করে বোঝো, এই শর্ত যদি ফুলফিল করে, অর্থাৎ বিক্রিয়ার হার যদি ওর গাঢ়ত্ব অর্থাৎ এর গাঢ়ত্বের বর্গের সঙ্গে সমানুপাতি হয়, তবেই ওর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ হবে। বোঝা গেছে? এবার দেখো তৃতীয় পর্যবেক্ষণে আসছি। তৃতীয় পর্যবেক্ষণে যদি এর গাঢ়ত্ব প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল এক্স মোল পার লিটার, ওটা রেখে দিয়েছি, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করে দিয়েছি, বিক্রিয়ার হার পেলাম দ্বিগুণ অর্থাৎ 2R। কখন, যখন এর গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের সমান রেখেছি, বি এর গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের দ্বিগুণ করেছি। এটা কিভাবে সম্ভব, যদি এই শর্ত থাকে, অর্থাৎ বিক্রিয়ার হার বি এর গাঢ়ত্বের প্রথম ঘাতের সঙ্গে সমানুপাতি। এখন প্রথম ঘাতে এটা 1টা দিলেও হবে, না দিলেও হবে, প্রথম ঘাতের সঙ্গে সমানুপাতি হয়, তাহলে তোমার এই শর্ত ফুলফিল করবে, অর্থাৎ বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হবে। কারণ দেখো এখানে 2b করলে এটা তোমার কী হবে, আর এর দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে বিক্রিয়ার হার কি পেলাম, আর ভ্যারিজেস এর গাঢ়ত্বের বর্গের সঙ্গে সমানুপাতি, আর ভ্যারিজেস বি এর গাঢ়ত্বের প্রথম ঘাতের সঙ্গে সমানুপাতি। তাহলে যৌগিক ভেদের নিয়ম থেকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ এ তার স্কোয়ার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার 1। এই 1টাকে আমরা কি বললাম, দিতেও পারি নাও পারি। তাহলে আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার অ্যান্ড বি 1টাকে আমি প্রথমে রেখে দেখাচ্ছি। এই কেটা কি, একটা ধ্রুবক, যাকে বলা হয় তোমার কি আছে, বিক্রিয়ার হার ধ্রুবক হয়েছে, বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে দেখো এই পেলাম বিক্রিয়ার হার সমীকরণ। যে সমীকরণটা দেখো এখানে এর সহগ কত 1, বি এর সহগ 1, তাহলে এখানে দেখো এর গাঢ়ত্বে কত এসছে 2, বি এর গাঢ়ত্বটা একই আছে, 1ই আছে। এই সমীকরণটা আমরা এদের যে রাসায়নিক সমীকরণ সেখান থেকে তোমার নির্ণয় করিনি, সম্পূর্ণরূপে পরীক্ষা দ্বারা নির্ণয় করেছি। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ। বোঝা গেছে? তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কি আসছে, এখানে দেখো আমরা আরও একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বুঝি। ধরো এক্ষেত্রে আমি মোলটাকে চেঞ্জ করে দিলাম, এটা বোঝা গেছে তো, মুছে দিলাম এই অংশটুকু। এইখানে ধরো আমি এই রকম করে দিলাম যে এটা 2 মোল, এটা 3 মোল। প্রথম পর্যবেক্ষণ এক্স মোল ওয়াই মোল নিয়েছি, বিক্রিয়ার হার পেয়েছি আর। দ্বিতীয় পর্যবেক্ষণে এর গাঢ়ত্ব দ্বিগুণ করে দিয়েছি, বি এর গাঢ়ত্ব একই রেখেছি, বিক্রিয়ার হার পেয়েছি 2R।
দ্বিতীয় নতুন করে একটা বিক্রিয়া, অর্থাৎ একে যেন ভেবো না আগের বিক্রিয়াটা, নতুন একটা বিক্রিয়া এরকম 2 মোল A 3 মোল B বিক্রিয়া করে C হচ্ছে। এখন এর গাঢ়ত্ব দ্বিগুণ করতে বিক্রিয়ার হার যদি দ্বিগুণ হয় তাহলে আমরা কি বলতে পারি যে বিক্রিয়ার হার এর গাঢ়ত্বের প্রথম ঘাতের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয় দেখো, এই তৃতীয় পর্যবেক্ষণ দেখো, এর গাঢ়ত্ব একই রেখে যদি বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করি, যদি বিক্রিয়ার হার ধরো 4 গুণ হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আর ভ্যারিজেস কত, বিক্রিয়ার বি এর গাঢ়ত্বের বর্গের সঙ্গে সমানুপাতিক। এই যে সম্পর্কটা কি করলাম আমরা সম্পূর্ণরূপে পরীক্ষা দ্বারা পেলাম। এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট থেকে নয়। তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়ার হার কি হলো, আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ এ আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ বি তার স্কোয়ার, দ্যাট ইজ আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি এর স্কোয়ার, বা আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি স্কোয়ার। তাহলে এটাই হলো তোমার কি আছে বিক্রিয়ার হার সমীকরণ, যেটা আমরা কোথা থেকে পাচ্ছি, পরীক্ষা দ্বারা পাচ্ছি। সমীকরণের এই অণুর সংখ্যার থেকে নির্ণয় করতে পারছি না, বা এই অণুর সংখ্যার সঙ্গে সমান নয়। এখানে দেখো যে দুটোই দিয়েছি সে দুটোই এই বিক্রিয়ার কোএফিসিয়েন্ট অণুর সংখ্যা, যেটা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তার সঙ্গে সমান নয়। এখন একটা কথা বলে রাখি শোনো, এখানে এই যে সহগগুলো সমান কখনো হতেও পারে নাও পারে, কিন্তু সেটা আমাদের পরীক্ষা দ্বারা নির্ণয় করতে হবে। বোঝা গেছে? তাহলে এবার দেখো আমরা আরও একটা কাল্পনিক বিক্রিয়া নিয়ে ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করি। ধরে নাও একটি রাসায়নিক বিক্রিয়ায় এ মোল এ বি মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি উৎপন্ন করেছে। এখন দেখো এই বিক্রিয়া যদি আমরা পরীক্ষার মাধ্যমে পাই যে বিক্রিয়ার হার সেটা কি বলছে, এর গাঢ়ত্বের এক্স ঘাতের সমানুপাতি, এর গাঢ়ত্বের এক্স ঘাতের সমানুপাতি। তাহলে বিক্রিয়াটিকে দেখো আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ আর ভ্যারিজেস টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স। এখন দেখো এই এক্সটা আমরা কোথা থেকে পেয়েছি, এই এক্সটা কোনো সমীকরণ থেকে পাইনি, পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়েছে। এবং এর মান কি হতে পারে, মান হতে পারে পজিটিভ, নেগেটিভ, জিরো, ভগ্নাংশ এইরূপ মান হতে পারে। ঠিক একইভাবে যদি আমরা দেখি হারটা বি এর সাপেক্ষে, অর্থাৎ বি এর গাঢ়ত্বের ওয়াই ঘাতের সমানুপাতিক, তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারি, দ্যাট ইজ আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। এই ওয়াই এর ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য, পরীক্ষার মাধ্যমে পেয়েছি, অর্থাৎ যেভাবে আমরা নির্ণয় করছিলাম ওইরূপভাবে পেয়েছি, যেটা সমীকরণের থেকে কোনোরূপ নির্ণয় করিনি। এবং এর মান কি হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ভগ্নাংশ, জিরো হতে পারে, অর্থাৎ ওয়াই এর মানটাও। তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়ার হার আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই, অর আর সমান ধ্রুবক, হার ধ্রুবক এ টু দি পাওয়ার এই এ বলছি এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটাই হলো তোমার কি আছে এর ক্ষেত্রে হার সমীকরণ। তাহলে বোঝা গেছে এই হলো হার সমীকরণ, যেখানে এক্স এবং ওয়াই এর মান পরীক্ষা দ্বারা নির্ণীত, এবং এর মান কি হতে পারে, এর যে অণুর সংখ্যা বিক্রিয়ার সমীকরণে অণুর সংখ্যা, অর্থাৎ এ এবং বি এদের সঙ্গে সমান হতেও পারে নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, যেটা আমরা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করি। এখন দেখো এই এক্স এবং ওয়াই দুটোকে আরেকটু জেনে নেব। এবং এক্স ও ওয়াই এদেরকে বলা হয় তোমার কি আছে বিক্রিয়ার
ক্রম বা অর্ডার। আরো পরিষ্কারভাবে দেখো, বলছে এক্স হলো এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বা অর্ডার, ওয়াই হলো বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বা অর্ডার। তাহলে এইটা পৃথক পৃথকভাবে এ এবং বি এর সাপেক্ষে ক্রম বা অর্ডার। সামগ্রিক বিক্রিয়ার ক্রম কি হবে? সামগ্রিক বিক্রিয়ার ক্রম কি হবে? এদের যে পৃথকভাবে বিক্রিয়ার ক্রম তার সমষ্টি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো বিক্রিয়ার ক্রম বা অর্ডারটা কি পাওয়া গেল, বা কাকে আমরা বলবো বিক্রিয়ার ক্রম বা অর্ডার, অর্থাৎ বিক্রিয়ার ক্রম বা অর্ডার কাকে বলবো? খেয়াল করো, বিক্রিয়ার ক্রম বা অর্ডারের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের কত ঘাতের সমানুপাতি, সেটাই হচ্ছে তার বিক্রিয়ার ক্রম বা অর্ডার। অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রিয়কের বা উপাদানের কত ঘাতের সমানুপাতি, কত ঘাতের সমানুপাতি, সেটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম বা অর্ডার। ধীরে ধীরে দেখবে এই ক্রম বা অর্ডারটা আমাদের কাছে খুব পরিষ্কার হবে। আরও একটা অন্য বাস্তব বিক্রিয়ার উদাহরণ দিই, দেখো নাইট্রিক অক্সাইড 2 অণু গ্যাসীয় বিক্রিয়া, 2 অণু হাইড্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 1 অণু নাইট্রোজেন গ্যাস এবং 2 অণু জলীয় বাষ্প উৎপন্ন করে। এক্ষেত্রে দেখো বিক্রিয়া যদি আমরা হার সমীকরণ নির্ণয় করি, তাহলে বিক্রিয়ার হার সমীকরণ হয় আর ভ্যারিজেস ধ্রুবক, কনসেন্ট্রেশন অফ এনও তার স্কোয়ার এবং কনসেন্ট্রেশন অফ H2 পাওয়ার 1। এখানে দেখো এই যে তোমার পাওয়ারগুলো পেয়েছি, আগে যে বলেছিলাম এর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। অর্থাৎ এটা এই সমীকরণ থেকে আমরা নিয়ে আসছি না, এটা আমরা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে যে হার সমীকরণ পেয়েছি সেটা। এখন এখানে দেখো, তাহলে হার সমীকরণ থেকে আমরা এ থেকে কি বলতে পারি, যে এক্ষেত্রে এই বিক্রিয়ার হার এনোর গাঢ়ত্বের দ্বিতীয় ঘাতের সমানুপাতি এবং হাইড্রোজেনের গাঢ়ত্বের প্রথম ঘাতের সমানুপাতি। এবার এর ক্ষেত্রে যদি ক্রম ব্যাখ্যা করি, দেখো যে বিক্রিয়ার ক্রম, বলছে বিক্রিয়ার ক্রম কি হবে, এনোর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এর গাঢ়ত্বের ঘাত কত? 2, তাহলে এনোর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 2। হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, হাইড্রোজেনের গাঢ়ত্বের ক্রম কত? 1, এই ক্রম বলছি, ঘাত কত? 1, তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম হচ্ছে কত? 1। তাহলে সামগ্রিক বিক্রিয়ার ক্রম, সামগ্রিক বিক্রিয়ার ক্রম কত হবে? এদের যে ক্রম তার সমষ্টি, অর্থাৎ 2 + 1 3। তাহলে এর ক্ষেত্রে সামগ্রিক বিক্রিয়ার ক্রম হলো 3। এখন দেখো আমাদের এই যে হার ধ্রুবকটাকে লিখছি, এইটা সম্পর্কে আরেকটু ধারণা করে নেওয়া যাক। অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কাকে বলবো, এবং বিক্রিয়ার হারে এর কি প্রভাব আছে, বা এখান থেকে দেখে আমরা বিক্রিয়ার হার সম্পর্কে কি ধারণা করতে পারি। খুব সহজ একটা রিয়াকশন দেখো, ধরো A
থেকে বি হচ্ছে। এখন পরীক্ষা দ্বারা পেলাম যে এর বিক্রিয়া, এই বিক্রিয়ার হার কি হচ্ছে, এর গাঢ়ত্বের n ঘাতের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হার কি হবে, আর ভ্যারিজেস কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার n অর r সমান k ইন্টু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার n, যেখানে n ঘাতের সমানুপাতিক এবং nটা তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু n ঘাতের সমানুপাতিক অর্থাৎ বিক্রিয়ার হার পদার্থের n ঘাতের সমানুপাতিক, এটাই তোমার কি হবে, বিক্রিয়ার ক্রম। তাহলে nটা কি হয়ে গেল, বিক্রিয়ার ক্রম অর অর্ডার। এখানে দেখো, যদি আমরা এখন এর গাঢ়ত্বটা একক নিই, অর্থাৎ 1 মোল লিটার ইনভার্স, মোল পার লিটার নিই, তাহলে কি হবে, আর সমান কে ইন্টু 1 অর আর সমান কে। তাহলে বিক্রিয়ার হার কি হচ্ছে, হার ধ্রুবকের সমান। এটা আমরা একটা বিক্রিয়া নিয়েছি, একটা বিক্রিয়ক পদার্থ নিয়ে দেখিয়েছি, একাধিক বিক্রিয়ক পদার্থ নিলে তাই হবে। ধরে নাও এই বিক্রিয়া বি বিক্রিয়া করে সি প্লাস ডি হচ্ছে, বিক্রিয়ার হার যদি কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই হয়, এবং এক্ষেত্রে যদি এ কনসেন্ট্রেশন অফ এ 1 মোল লিটার ইন পার লিটার, কনসেন্ট্রেশন অফ বি যদি 1 মোল লিটার ইনভার্স হয়, তাহলে আর ভ্যারিজেস কি হবে, এই দুটো 1 এবং 1, তাহলে আর ভ্যারিজেস কে। তাহলে কে এর সংজ্ঞায় আমরা কি দিতে পারি, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব একক নিলে তাহলে বিক্রিয়ার যে হার পাবো সেটাই হচ্ছে তোমার কি আছে, বিক্রিয়ার হার ধ্রুবক। অর্থাৎ তাহলে কি বলতে পারি, একক গাঢ়ত্বের বিক্রিয়কের উপস্থিতিতে বিক্রিয়ার হার হলো হার ধ্রুবক, অর্থাৎ বিক্রিয়ার হার সমান হার ধ্রুবক। তাহলে কি বললাম, একক গাঢ়ত্বের বিক্রিয়কের, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা একক গাঢ়ত্ব নিই তাহলে বিক্রিয়ার যে হার পাবো সেটাই হচ্ছে হার ধ্রুবকের সঙ্গে সমান। এখন দেখো, এই হার ধ্রুবক আমি দুটোই কাল্পনিক বিক্রিয়া দিয়ে দেখিয়েছি। এই হার ধ্রুবকের মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন হবে। ধরো হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন, সেক্ষেত্রে এক রকমের হার ধ্রুবক, আবার অ্যামোনিয়ার বিয়োজন, সেক্ষেত্রে হার ধ্রুবক পৃথক হবে। তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন, এবং কোন ক্ষেত্রে কি হবে, হার ধ্রুবকের মান যদি যে ক্ষেত্রে বেশি হবে সেক্ষেত্রে দেখো বিক্রিয়ার হারের মানও বেশি হবে। অর্থাৎ এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রেই দেখো হার সমান হার ধ্রুবক। যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে কে এর মান বেশি হয় ওই বিক্রিয়ার তুলনায়, তাহলে সেক্ষেত্রে হারটাও বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার হার বেশি হয়, অর্থাৎ হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার হারও বেশি হবে। এখন আমরা হার ধ্রুবকের আর কতগুলো বৈশিষ্ট্য একটু দেখে নিই, যেহেতু এখানে আলোচনা করা হচ্ছে হার ধ্রুবক। হার ধ্রুবকের বৈশিষ্ট্য একটা আমরা পেলাম, যে হার ধ্রুবকের বৈশিষ্ট্য কি হচ্ছে, 1 নম্বরে
বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন। এটা দ্বিতীয় আসছি, দেখো এই হার ধ্রুবকের মান প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। অর্থাৎ এখানে আমি 1 মোল নিয়ে শুরু করছি বিক্রিয়া, x মোল নিয়ে, 1000 মোল নিয়ে, 500 মোল নিয়ে, যাই নিয়ে শুরু করি না কেন, একটা নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট হবে। অর্থাৎ k এর মান বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, কিন্তু প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর না করলেও উষ্ণতার উপর নির্ভর করে। অর্থাৎ উষ্ণতা পরিবর্তন করলে হার ধ্রুবকের মানের পরিবর্তন ঘটে। তাহলে উষ্ণতা পরিবর্তন করলে হার ধ্রুবকের মানের যদি পরিবর্তন ঘটে, উষ্ণতা বৃদ্ধিতে কি হবে? হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়। কারণ দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই হার বৃদ্ধি পায়, তাহলে হার ধ্রুবকের মান বৃদ্ধি পেলে তবেই তোমার কি হবে? বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে k এর মান উষ্ণতার উপর নির্ভর করে। এবং কিরূপ নির্ভর করে? উষ্ণতা বৃদ্ধিতে k এর মান বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে k এর মান বৃদ্ধি পায়, তাহলে অবশ্যম্ভাবী উষ্ণতা হ্রাসে কি হবে? k এর মান হ্রাস পাবে। তাহলে এই দেখো হার ধ্রুবকের বৈশিষ্ট্য। এবার যেটা দেখো, এর একটা ইম্পর্টেন্ট অংশ আসছে, হার ধ্রুবকের একক। অর্থাৎ n এর উপর নির্ভর করে হার ধ্রুবকের একক কি হয়? k এর একক। সমীকরণটা লক্ষ্য করো, ক্রম যদি n হয় তাহলে বিক্রিয়া r সমান k ইন্টু a টু দি পাওয়ার n, যেখানে বিক্রিয়ার n কি হচ্ছে? বিক্রিয়ার ক্রম। তাহলে k সমান কি হবে? k সমান r বাই a টু দি পাওয়ার n। এখন r এর একক কি? বিক্রিয়ার হার। এর একক কি? মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এ কনসেন্ট্রেশনে পেয়ে গাঢ়ত্বের একক, অর্থাৎ মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার n। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে? k এর একক, k এর একক এটা যদি উপরে তোলা হয়, অর্থাৎ মোল, লিটার ইনভার্স, এখানে 1, এখানে n, তার মানে 1 মাইনাস n ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে এটাই হচ্ছে তোমার হার ধ্রুবকের একক, যেখানে n দ্বারা প্রকাশিত, nটা বিক্রিয়ার ক্রম। এবার দেখো এইখানে এই লিটারটা তোমরা জানো 1 লিটার সমান কি হচ্ছে? 1 ডেসিমিটার কিউব। কোনো কোনো ক্ষেত্রে এটা ডেসিমিটার দিয়েও দেয়া থাকে, তাহলে এটা ডেসিমিটার দ্বারা প্রকাশ করলে কি হবে? মোল ডেসিমিটার কিউব, তার মানে তার ইনভার্স, অর্থাৎ ডেসিমিটার টু দি পাওয়ার -3। লিটার সমান ডেসিমিটার কিউব, তাহলে লিটার ইনভার্স সমান ডেসিমিটার টু দি পাওয়ার -3 গুণিত 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এবার দেখো বিভিন্ন এই nটা বিভিন্ন হলে, অর্থাৎ বিক্রিয়ার ক্রম বিভিন্ন হলে, সেক্ষেত্রে হার ধ্রুবকের একক কি কি পাওয়া যাবে। প্রথমে দেখো n যদি 0 হয় তাহলে তাকে আমরা কি বলি? শূন্য ক্রম বিক্রিয়া। শূন্য ক্রম বিক্রিয়া। উদাহরণ দেখো একটা দিয়ে রাখি, হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন
গোল সারফেসে উচ্চ চাপে বিয়োজিত হলে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ার হার কে ইন্টু HI⁴, অর্থাৎ HI এর গাঢ়ত্বের উপর নির্ভর করবে না, সেটাকে আমরা সরাসরি কেও লিখে দিতে পারি। এইটা খেয়াল করো, তোমাদের যখন প্রথম দিকে বিক্রিয়ার গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার বলেছিলাম, তখন বলেছিলাম কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। তাহলে কোন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে না? এইরূপ শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, কারণ দেখো এর গাঢ়ত্বের রাশিটিই থাকছে না, টু দি পাওয়ার 0। তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়া কে এর একক কি হবে? এখানে দেখো শূন্য বসিয়ে দাও, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অর্থাৎ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি দেখো n সমান 1 হয়, তাহলে একে আমরা কি বলি? প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া। যেমন দেখো নাইট্রোজেন পেন্টঅক্সাইড 2 অণু নিয়ে বিয়োজিত করলে 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড, 1 অণু অক্সিজেন। হার সমীকরণ দেখো R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন N2O5⁴, অর্থাৎ এর গাঢ়ত্বের প্রথম ঘাতের সমানুপাতি। তাহলে বিক্রিয়ায় তোমার কি হবে? কে এর একক কি হবে? এখানে যদি 1 বসিয়ে দাও, দেখো এটা 0, পুরো এই টার্মটাই থাকছে না, দ্যাট ইজ সেকেন্ড ইনভার্স। অর্থাৎ এই বিক্রিয়ার হার ধ্রুবকের একক থেকে আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারি। কিভাবে করতে পারি দেখিয়ে দেব। পরেরটা দেখো, যদি n সমান 2 হয়, তাহলে তাকে আমরা কি বলি? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি উদাহরণ হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস 2 অণু 1 অণু ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে NO2F 2 অণু গ্যাস। হার সমীকরণ কি হয়? R সমান এর গাঢ়ত্বের সমানুপাতি, অর্থাৎ NO2 ইন্টু F2। তাহলে দেখো বিক্রিয়ার ক্রম কি হচ্ছে? এর গাঢ়ত্ব কত? 1। এর কত গাঢ়ত্বের? গাঢ়ত্ব মানে গাঢ়ত্বের ঘাত 1, এর গাঢ়ত্বের ঘাত 1, দ্যাট ইজ 2। তাহলে এক্ষেত্রে কে এর একক কি হবে? এখানে যদি 2 বসাই, তাহলে দেখো আলটিমেট কি আসছে? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - 2 সেকেন্ড ইনভার্স। এটা -1, তাহলে কি এসে যাচ্ছে দেখো? লিটারটা পজিটিভ, অর্থাৎ লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এবার দেখো n এর মান যদি 3 হয়, তাহলে তাকে কি বলা হয়? তৃতীয় ক্রম বিক্রিয়া। তৃতীয় ক্রম বিক্রিয়া। তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো উদাহরণ একটা নেওয়া হয়েছিল, তোমাদের দেওয়া আছে, আরেকবার বলছি। NO গ্যাস 2 অণু হাইড্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 1 অণু নাইট্রোজেন গ্যাস, 2 অণু জলীয় বাষ্প। বিক্রিয়ার হার সমীকরণ কি ছিল? K ইন্টু কনসেন্ট্রেশন অফ NO তার স্কয়ার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ H2 1। তাহলে বিক্রিয়ার ক্রম এখানে n সমান কত? এর ঘাত কত? 2, এর ঘাত কত? 1, দ্যাট ইজ 3। তাহলে কে এর একক কি হবে? এখানে 3 বসিয়ে দিই যদি, তাহলে দেখো 3 বসিয়ে দিলে আলটিমেট আসছে কত? -2। অর্থাৎ তাহলে কি হয়ে যাবে? কে এর একক লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা দেখো বিভিন্ন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কে এর এককগুলো নির্ণয় করেছি। এবার কে এর মান থেকে দেখো কিভাবে তোমাদের কোশ্চেন দেয় একটা দেখে নেই উদাহরণ, যেখানে কে এর মান দিয়ে দিলেও প্রকৃতপক্ষে আমরা কে এর একক থেকেই অ্যান্সারটা করতে পারবো।
হলো কোশ্চেন, কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান 1.7 × 10⁻³ কি দিচ্ছে? ডেসিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা অর্থাৎ কি দিয়েছে দেখো, ডেসিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম কি হবে? অর্থাৎ বিক্রিয়ার ক্রম নির্ণয় করো। তাহলে ধরে নিই যে ক্রম সমান n, যেটা ধরে নিলাম। তাহলে কে এর একক কি হবে? কে এর একক হবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। কোন বিক্রিয়ার ক্রম ধরেছি n? যে বিক্রিয়াটা আমাদের বলেছে তার ক্রম ধরেছি n। তাহলে কে এর একক এটা, কিন্তু এখানে দিয়েছে কোনটা? কে এর একক এইটা। তাহলে এটাকে সমান করে দাও। তাহলে তোমার ডেসিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স ক্যান্সেল করে দাও। এটাকে এই আকারে লেখো, ডেসিমিটার কিউব মানে কি আছে? লিটার, মোল ইনভার্স। তাহলে দেখো কি হচ্ছে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -1। লিটারটাকে মাইনাস করেছি, মোলটাকে পজিটিভ করেছি, তাহলে -1। দেখো এটা সমান, তুলনা করো এই দুটোর মধ্যে। তাহলে 1 - n ইকুয়াল টু কত? -1। তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছ দেখো, n সমান কত? 2, অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়া হয়েছে। তাহলে এইভাবে দেখো আমাদের যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো হার ধ্রুবকের মান যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হার ধ্রুবকের মানটা গুরুত্বপূর্ণ নয়, তার যে একক আছে সেই একক থেকে কি হবে, আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এখানে বিক্রিয়ার ক্রমটা পরিষ্কার বোঝা গেছে। গুরুত্বপূর্ণ বিষয়, হার সমীকরণের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের দেখে নিতে হবে। এখন দেখো এই হার সমীকরণ থেকেই আমরা কি করেছি? বিক্রিয়ার ক্রম নির্ধারণ করেছি। ফলে এই হার সমীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টাই দেখবে বিক্রিয়ার ক্রমেরও গুরুত্বপূর্ণ বিষয় বা ওই বৈশিষ্ট্যগুলোই বহন করছে। যেমন ধরো প্রথমেই আমরা বলতে পারি একে কি হচ্ছে? পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়। পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়। বিক্রিয়া সমীকরণ থেকে নয়, অর্থাৎ বিক্রিয়া সমীকরণ থেকে নয়। তাহলে এটাও ক্রমের ক্ষেত্রেও তাই হবে যে বিক্রিয়ার ক্রমও তোমার কি আছে? পরীক্ষা দ্বারা নির্ণীত হার সমীকরণ থেকে করা হয়, বিক্রিয়া সমীকরণ থেকে নয়। এবার দেখো দ্বিতীয়টা দেখো খুব ইম্পর্টেন্ট, যে এই হার সমীকরণে বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে? বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, এটা তো দেখলাম। এছাড়াও কি? বিক্রিয়া উপাদানে অংশগ্রহণকারী অপর পদার্থ, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, এমনকি অনুঘটকের উপরে, হয়েছে, অনুঘটকের উপরও নির্ভর করে। এবং এদের নির্ভরশীলতার এই যে তোমার কি আছে, ঘাত যেটা হয়, ঘাত অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব প্রকাশের যে ঘাত হয়, এটা আগেই বলেছি কি হয়,
পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ হার সমীকরণে যে পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে সেই গাঢ়ত্বের ঘাত কি হতে পারে? পজিটিভ, নেগেটিভ, শূন্য, ভগ্নাংশ। তাহলে ক্রমও কি হতে পারে? বিক্রিয়ার ঠিক একইভাবে ঘাত যখন এটা হতে পারে তাহলে বিক্রিয়ার ক্রমও কি হতে পারে? এটাই, পজিটিভ, নেগেটিভ, শূন্য, ভগ্নাংশ। কারণ দেখো শূন্য ক্রম বিক্রিয়া আমরা দেখেছি। এবার দেখো একটা যদি ভগ্নাংশ ক্রম দেখি, অ্যাসিটালডিহাইডের তাপ বিয়োজনে কি হয়? মিথেন আর কার্বন মনোক্সাইড। এখানে বিক্রিয়ার নির্ণীত, পরীক্ষা দ্বারা নির্ণীত হার সমীকরণ দেখো কি হয়? কে ইন্টু অ্যাসিটালডিহাইড টু দি পাওয়ার 3 তাহলে কি আছে? গাঢ়ত্বের ঘাত কত? ভগ্নাংশ। তাহলে এটা কি হচ্ছে? ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। আরও একটা বিক্রিয়া দেখো, ক্লোরোফর্ম। এর যদি ক্লোরিনেশন পুনরায় করা হয় তাহলে বিক্রিয়া করে কি হবে? কার্বন টেট্রাক্লোরাইড আর HCl। হার সমীকরণ দেখো, কে সমান এই আর সমান কে ইন্টু Cl3 Cl2 টু দি পাওয়ার হাফ। তাহলে এক্ষেত্রে দেখো এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম প্রথম ক্রমের, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম অর্ধক্রমের, এর সাপেক্ষে ক্রম 1, এর সাপেক্ষে হাফ। তাহলে সামগ্রিক ক্রম n সমান কত? 1 প্লাস হাফ, অর্থাৎ এর 1 এর হাফ, তাহলে কত? 3n2। ঠিক আছে। অপর ক্ষেত্রে আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, যদি আমরা O3 ওজনের বিয়োজন দেখি, ওজন বিয়োজিত হয়ে কি হয়? অক্সিজেন। এর যে পরীক্ষা দ্বারা নির্ণীত হার সমীকরণ কি হয়? হার সমীকরণ কে ইন্টু O3 স্কোয়ার অ্যান্ড O2 মাইনাস 1। এখানে দেখো দুটো ইনফরমেশন দেওয়া হচ্ছে। একটা হচ্ছে এখানে হার কার উপর নির্ভর করছে? বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। এবং এইটা দেখো মাইনাস, অর্থাৎ তাহলে এখানে বিক্রিয়াটা কি? O2 এর সাপেক্ষে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক ক্রমের, অর্থাৎ ওজনের বিয়োজনের বিক্রিয়া কি? O2 এর সাপেক্ষে ঋণাত্মক ক্রমের, অর্থাৎ O2 এর গাঢ়ত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার এখানে তোমার কি হবে? হ্রাস পাবে। আরও একটা বিশেষ উদাহরণ দেখি, দেখো যেখানে তোমার অ্যাসিটোন অ্যাসিড মাধ্যমে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিটোন আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে। তাহলে বিক্রিয়া করলে কি হবে? এর একটা হাইড্রোজেন আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ তাহলে CH3 CO, হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, তাহলে CO2I প্লাস HI। এর পরীক্ষা দ্বারা নির্ণীত হার সমীকরণটা দেখ, আর সমান কনসেন্ট্রেশন অফ অ্যাসিটোন, কনসেন্ট্রেশন অফ H প্লাস অ্যান্ড I2 টু দি পাওয়ার 0। তাহলে এর সাপেক্ষে কি দেখলাম? এটা একটা বিক্রিয়ক, কিন্তু এর সাপেক্ষে কি? শূন্য ক্রমের, শূন্য ক্রমের, অর্থাৎ এর গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করে না। এটা কি দেখো? এটা অনুঘটক। তাহলে এখানে অনুঘটকের গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করছে। হয়েছে। এছাড়াও দেখো তোমরা একটু জাস্ট জেনে রাখো, এই যে বিক্রিয়ার হার সমীকরণ এটা অত্যন্ত জটিল প্রকৃতির। যেমন দেখো হাইড্রোজেন Br এর সঙ্গে বিক্রিয়া করে HBr উৎপন্ন করে, খুব সিম্পল বিক্রিয়া তোমরা জানো।
এর ক্ষেত্রে হার সমীকরণটা দেখো, হার সমীকরণ হাইড্রোজেন Br2⁵ বাই Br2 প্লাস K² অর্থাৎ এর ক্ষেত্রে দেখো বিক্রিয়ার হার সমীকরণ জটিল প্রকৃতির এবং তাহলে বিক্রিয়ার ক্রম তোমার কি হবে, জটিল প্রকৃতির। সাধারণত বিশেষত চেন রিয়াকশানগুলোর ক্ষেত্রে অর্থাৎ শৃঙ্খল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, এই শৃঙ্খল বিক্রিয়া নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। শৃঙ্খল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ খুব জটিল প্রকৃতির হয়, আর সরল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার ক্রম খুব সোজা হয়। তাহলে এখানে দেখো বিক্রিয়ার হার সমীকরণ এবং বিক্রিয়ার ক্রম সম্পর্কে আলোচনা করা হলো এবং প্রতিটা বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে তাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কী হয় সেটাও আলোচনা করা হয়েছে। তাহলে তোমরা এখানটা ভালো করে তৈরি করো, আর হার বিক্রিয়ার ক্রম অনুযায়ী সমীকরণগুলোর যে শ্রেণীবিভাগ সেটাও মোটামুটি বলা হয়েছে। আরও কয়েকটা উদাহরণ তোমাদের বইতে আছে, একটু দেখে নেবে। তাহলে এইটুকুটা ভালো করে তৈরি করো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জানাবে। পরের ক্লাসে তাহলে আমরা ওই জটিল বিক্রিয়া বা বিক্রিয়ার ক্রম ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের এইখান থেকে বেশ কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমি একটা ক্লাসে করিয়ে দেব।